সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিকুল, তারেক রহমানের আগমন উপলক্ষে দলের নেতা কর্মীরা কি সেখানে জড়ো হয়েছেন? ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নওশীন, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী আব্দুল আহাদ যেমনটা বলছিলেন যে জুমার নামাজের পরেই কিন্তু মিলাদের পর এখানে সাভার স্মৃতিসৌধে আসার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা যেমনটা দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধের আশপাশে পুরো এলাকায় কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিজিবি সদস্যরা কিন্তু অলরেডি মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের বেশ কিছু সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কিছুক্ষণ আগেই আমরা সকালে যখন এখানে পৌঁছেছি তখন আমরা দেখেছিলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছেন তারা তাদের যারা এখানে দায়িত্ব পালন করবেন তাদেরকে একটি ব্রিফ করছিলেন যে কিভাবে আসলে এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা যায়। এবং যেহেতু এখানে আমরা দেখছি সকাল থেকে ঘন কুয়াশার মধ্যেও কিন্তু আমরা দেখছিলাম যে উৎসুক জনতার ভিড় রয়েছে পর্যাপ্ত এবং ধীরে ধীরে কিন্তু সেটি বাড়ছে। আমরা আশা করছি যে বাদ জুমা এখন আসলে ধীরে ধীরে আরও এই উৎসুক জনতার সংখ্যা বাড়বে এবং বিশেষ করে বিএনপির সমর্থক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই তারা এই তীব্র কনকনে শীতের ঠান্ডার মধ্যেও কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কারণ আপনি জেনে থাকবেন যে এই 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন উপলক্ষে গতকাল তিনি যেমনটি বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা যারা রাখবেন তাদের উদ্দেশ্যেই কিন্তু তিনি সেই বক্তব্যটি দিয়েছিলেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু এখন সারা দেশ জুড়েই কিন্তু একটি যারা বিএনপি সমর্থক রয়েছেন পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন, সামনে যেহেতু নির্বাচন সেটিকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা চেষ্টা করব যে এখানে যারা আছেন, যারা বিএনপি সমর্থক এবং সাধারণ মানুষ কয়েকজন আছেন তাদের সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আপনি কোথা থেকে আসছেন এবং আপনারা কোথা থেকে আসছেন, আমাদেরকে একটু বলবেন যে আপনাদের এখন অনুভূতিটা কি? 17 বছর পর তারেক রহমান আসছেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এবং আপনাদের দলীয় নির্দেশনা দিয়েছেন, আপনাদের আসলে সব মিলিয়ে আপনাদের অনুভূতিটা কি যদি বলেন? এটা একটা অন্যরকম অনুভূতি যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমি নরসিংহপুর থেকে আসছি। গতকালকে আমার 300 ফিটে যাওয়ার সুযোগ হয় না, যার কারণে আজকে এখানে আসছি। অনেক বছর পর 17 বছর পরে তাকে দেখা একটা অন্যরকম একটা অনুভূতি, যেটা এই ফিলিংসটা আপনাকে বোঝানো যাবে না। মনের ভিতর থেকে যে কি একটা আনন্দ ফিল করছি এটাই। নওশীন, আপনি শুনছিলেন যে একজনের সাথে আমরা কথা বলছিলাম, আমরা আরো 2-একজনের সাথে কথা বলতে চাই যে তারা এখানে সকাল থেকে অপেক্ষা করছেন। আপনারা আসলে কোথা থেকে এসেছেন আমাদেরকে একটু বলবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আমি আশুলিয়া এখান থেকে আসছি, নবীনগর পল্লীবিদ্যুৎ থেকে। এখানে অপেক্ষা করতে আসি আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। সে তার মাতৃভূমি বাংলাদেশে গতকালকের এসে পৌঁছেছে। তো তাকে দেখার জন্য যারা সাধারণ জনগণ এবং তাদের যে ভালোবাসার যেই মানুষগুলো আছে তারা তাদের জন্য দেখার জন্য অপেক্ষা করতে আছে। যে শুনছিলেন নওশীন যে তারা ভালোবাসার মানুষকে দেখার জন্য অপেক্ষা করছেন। আপনি যদি আরেকজনের সাথে আমরা একটু কথা বলতে চাই, আপনি কোথা থেকে আসছেন? আমি সুদূর বাগেরহাট থেকে আসছি। জি, আমি আসছি আমার প্রিয় প্রাণপণে তাকে দেখার জন্য। উনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিল। 17 বছর ধরে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। সেই লাস্ট 2005 সালে ওনাকে দেখেছিলাম, আর ওনার সচক্ষে দেখা হয়নি। এই প্রাণপণে তাকে দেখার জন্য সুদূর বাগেরহাট থেকে এখানে আসছি। আমি সকাল 6টা থেকে ওনার জন্য এখানে অপেক্ষা করতেছি, জাস্ট ওনার একটা দেখার জন্য এখানে অপেক্ষা করতেছি, এটা আর কি। শুনছিলেন নওশীন, আমরা আরো কয়েকজনের সাথে যদি একটু কথা বলি। আপনারা কোথা থেকে আসছেন, কেমন লাগছে আপনাদের এই 17 বছর পরে তারেক রহমান আসছেন জাতীয় স্মৃতিসৌধে? আমার বাড়ি কুমিল্লা লাকসাম, ঠিক আছে। আমি কুমিল্লা 9 আসন থেকে আসছি জনাব তারেক রহমানকে দেখবার জন্য। 17 বছর পরে আসছে, আমার ভালো লাগছে, আমি তার জন্য দেখবার জন্য আসছি। আপনি একটু আসবেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? 17 বছর পর আসছেন তারেক রহমান স্মৃতিসৌধে, কেমন লাগছে? আমাদের অনেক আনন্দ লাগতেছে। আমি যশোর থেকে ঝিনাইদহ থেকে আইছি এখানে। আমি অনেক দিন পরে আমার নেতারে দেখব, আমার অনেক খুশি লাগতেছে। নওশীন, শুনছিলেন যে আসলে পুরো দেশ
জুড়েই কিন্তু যে একটি উচ্ছ্বাস সেটি আসলে প্রকাশ। আপনি দেখছিলেন যে অনেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সবশেষ যে খবরটি আপনাকে জানাতে চাই নৌসিন, যে আমাদের এই জুমার নামাজের পরে কিন্তু আজকে বাংলাদেশের সবগুলো মসজিদেই কিন্তু দোয়ার আয়োজন করা হয়েছে এবং এই দোয়ার পরেই কিন্তু এখানে আসবেন তারেক রহমান, আমরা তেমনটাই জানতে পেরেছি। এবং সেটি হয়তো বেলা 3টা থেকে 4টা পর্যন্ত সময় লাগতে পারে এবং তার পরবর্তী সময় হতে পারে, কারণ তিনি আসার পরেই এখন পর্যন্ত এখানে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটিকে কেন্দ্র করে সব প্রস্তুতি মোটামুটি সম্পন্ন করা হয়েছে। এবং আমরা যেটুকু জেনেছি যে ভেতরে আসলে সবাইকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং দর্শনার্থী যারা অনেকেই আসেন এই সাভার স্মৃতিসৌধ দেখার জন্য তাদেরও কিন্তু প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে এবং তাদের কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে আসলে এই বিএনপির সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটিকেই আসলে আগামী নির্বাচনের দিকে নিয়ে যাবে এবং সেখানেই তারেক রহমান হয়তো তার যে একটি সবাই যেটি বলছেন যে তারেক রহমানকে কেন্দ্র করে রাজনীতির ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আসবে সেটি আশা করছেন, সেটি হয়তো বাস্তবায়ন হবে এবং সেটি এই নির্বাচনের দিকে এবং সার্বিক সব কিছুর দিকেই কিন্তু এখন তারেক রহমান, বিশেষ করে বাংলাদেশ না গোটা বিশ্বই কিন্তু তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। এবং আমরা দেখছি যে এই তারেক রহমানের 17 বছর পর বাংলাদেশকে আগমনকে কেন্দ্র করে বিশেষ করে বিদেশি মিডিয়াগুলো রয়টার্স থেকে শুরু করে আল জাজিরা থেকে শুরু করে সব মিডিয়াগুলো কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং তারা তিনি যে ফিরছেন এটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটির দিকে কিন্তু গোটা বিশ্ব লক্ষ্য রাখছেন। তো নৌসিন, আমি এই সাভার স্মৃতিসৌধ থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।